নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম। আমি ইমলাজ রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে প্রথমেই যে খবরে চোখ রাখবো তা হলো পাকিস্তানি গুপ্তচর। সেই গুপ্তচর এই ভারতবর্ষে। পাকিস্তানি গুপ্তচর সন্দেহে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে মোট 3টি রাজ্য থেকে। বুঝতে পারছেন এই পাকিস্তানি গুপ্তচরদের নেটওয়ার্ক বা জাল ঠিক কতটা ছড়িয়ে রয়েছে, কতটা সুদূর প্রসারিত। পাকিস্তানের গুপ্তচর এই সন্দেহে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। 3টি রাজ্যের পুলিশ এই 11 জনকে, মাফ করবেন সংখ্যাটা বেড়ে এখন 11তে দাঁড়িয়েছে, 11 জনকে গ্রেফতার করেছে 3টি রাজ্যের পুলিশ। তার মধ্যে তারিফ রয়েছে, পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেফতার। ইয়ামিন রয়েছে, এও পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার। শাহবাজ রয়েছে, শাহজাদ রাদার উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। আরমান রয়েছে। এই সমস্ত মানুষ, এই সমস্ত লোক, দেবেন্দ্র সিং ঢিলো সেও গুপ্তচরের কাজ করত, এমনটাই সন্দেহ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। 3টি রাজ্য, 11টি মানুষ, এবং এরা সবাই পাকিস্তানের গুপ্তচর। এদের মধ্যে সবচেয়ে বড় নাম জ্যোতি মালহোত্রা। আরো কিছু লোকজনের নাম রয়েছে, এক এক করে তাদের সবার ছবি আপনাদের দেখাচ্ছি। যেমন উত্তরপ্রদেশের রামপুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে শাহজাদকে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আইএসএস এর সঙ্গে এবং আইএসআই এর সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগ রয়েছে এই শাহজাদের বিরুদ্ধে। শাহজাদ একাধিকবার পাকিস্তানে গিয়েছিল। আইএসআই এর হাতে সিম তুলে দেওয়ার কাজ করত এই শাহজাদ। এমনটা অভিযোগ। কয়েকদিন ধরেই এই শাহজাদের উপর কড়া নজর রাখছিল পুলিশ। এক এক করে সেই সমস্ত লিঙ্ককে, সেই সমস্ত লিঙ্কম্যানকে আইডেন্টিফাই করে নিউট্রালাইজ করার পথেই এখন হাঁটছে ভারত সরকার। সবচেয়ে বড় যে নামটা সামনে এসেছিল, তিনি একজন ইউটিউবার, ট্রাভেল ব্লগার, জ্যোতি মালহোত্রা। এই জ্যোতি মালহোত্রা পাক গুপ্তচর সন্দেহে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। একবার নয়, একাধিকবার তিনি বাংলায় এসেছিলেন, তার সঙ্গে বাংলার যোগও পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনে চেপে বাংলায় এসেছিলেন। কখনো দুরন্ত এক্সপ্রেস, কখনো রাজধানী, এই ধরনের ট্রেনে তিনি বাংলায় এসেছেন। আর বাংলায় এসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন সব জায়গার ছবি আপলোড করেছেন, তাতে সন্দেহ আরো। যে আইকনিক জায়গায় রয়েছে, যেমন ধরুন দু একটি দর্শনীয় স্থান, তার ছবি তুলবেন। আপনি হঠাৎ করে রেল বস্তির ছবি, ট্রেন লাইনের ছবি, গেঁদেতে ভারত বাংলাদেশ সীমান্তের ছবি, ব্রিজের ছবি কেন তুলবেন? কোথাও বেড়াতে গিয়ে কখনো তাদের লোকাল যে ফ্লাইওভার ব্রিজ আছে সেগুলো ছবি তুলেছেন? তোলেননি তো। এই সমস্ত কিছুই জ্যোতি করত, তার ছবিগুলো প্রকাশ্যে এসেছে। এরপরেই প্রশ্ন, তাহলে কি এই জ্যোতি বাংলা থেকে পাকিস্তানে তথ্য পাচার করছিলেন? ইউটিউবার জ্যোতি তার ট্রাভেল ব্লগে যেসব ছবি বা ভিডিও আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে কলকাতার বেশ কিছু ছবি রয়েছে। সেই ছবিগুলোই বলে দিচ্ছে বাংলায় এসে চষে বেরিয়েছেন এই ইউটিউবার। শুধু কলকাতা না, কলকাতার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় রীতিমতো চষে বেরিয়েছেন ট্রাভেল উইথ জো কিংবা জ্যোতি মালহোত্রা। ইউটিউবার জ্যোতি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জেলাতে। ট্রাভেল ব্লগিং এর নামে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া, দমদম, এমন একাধিক ব্যস্ত স্টেশনের ছবি তুলেছেন, আপলোড করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। এছাড়া তার ব্লগে আছে নদিয়ার গেদে সীমান্তের ছবি। অবাক করা বিষয়, বেড়াতে এসে তিনি সীমান্তের মতো স্পর্শকাতর জায়গাতে পৌঁছেও গেলেন, সেখানে ছবিও তুললেন, সেটার ব্লগও বানালেন। এছাড়াও বোরানগর মেট্রো, দক্ষিণেশ্বর মেট্রো, তার ছবিও রয়েছে। ঠিক কি কি বলতেন এই ইউটিউবার জ্যোতি, কোথাকার ছবি তুলেছেন, তার ব্লগ থেকে সেই সমস্ত ছবি আমরা কেটে বার করেছি। প্রথমে দেখাবো হাওড়া স্টেশনের ছবি এবং শিয়ালদা স্টেশনের ছবি। দেখুন শিয়ালদা স্টেশনের ছবি, কি বলছেন সেখানে দাঁড়িয়ে, ঠিক কি বলছেন আর কিভাবে গোটা শিয়ালদা স্টেশনকে ক্যানভাস করছে দেখুন। Hey guys,
गाइस व्हाट्स अप, दिस इज योर जो। वेलकम टू द चैनल ट्रैवल विद जो। दोस्तों आपने देखा कि मैं दिल्ली से सियालदा राजधानी लेके पहुंची सियालदा, और आज हम थोड़ा सा एक्सप्लोर करेंगे। वैसे मैंने आपको बता दिया था कि मैं यहाँ क्यों आई हूँ, जैसे कि मोहित की शादी है, उन्होंने इनवाइट किया तो हम यहाँ पहुँच गए सीधी टैक्सी देखने विच इज लाइक आइकॉनिक। यस ऑफ कोर्स ये आइकॉन है ऑफ कोलकाता, और जल्दी ही समय में हम इसको खो ना दें। तो अभी जो है इस लाइफ को जी लो और एक बार इसमें राइड जरूर कर ले। ठीक है, तो हमें यहाँ पे मिले अभी सौमित, और सौमित के साथ सबसे पहले हम जाएंगे यहाँ की आइकॉनिक बिरयानी खाने। हेलो हेलो जी, कैसे हो? बढ़िया जी। कहाँ जाने वाले कैसा हैं? मौसम बताओ पहले, मौसम कैसा लग रहा मौसम रोमांटिक हो गया, अभी इतनी गर्मी भी आ रही थी जब सब थोड़ा अच्छा हो। একটা জিনিস লক্ষ্য করুন, কে কবে এসে শিয়ালদা স্টেশনকে আইকনিক বলে শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে এভাবে ভিডিও করেছে বলুন তো? কেনই বা করবে? আরে করতে হলে গড়ের মাঠে যাও, করতে হলে পার্ক স্ট্রিটে করো, সেগুলো তো আমাদের আইকনিক জায়গা। শিয়ালদা স্টেশন চত্বরে দাঁড়িয়ে, শিয়ালদা স্টেশনের বাইরেও নয়, একেবারে শিয়ালদা স্টেশন চত্বরে দাঁড়িয়ে শিয়ালদা স্টেশনকে চারদিক দিয়ে ঘুরিয়ে দাঁড়াচ্ছেন, ঘুরিয়ে দেখাচ্ছেন, সমস্ত কিছু কি কি রয়েছে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছেন। কেন? সৌমিক, যে ছেলেটিকে আপনারা এই মুহূর্তে দেখছেন জ্যোতি মালহোত্রার সাথে, তিনি বাংলার একজন ইউটিউবার, তার সঙ্গেও কথা বলেছি। কিন্তু এরপর দেখাবো, এরপর অবশ্য তারা বিরিয়ানি খেতে গিয়েছিলেন, সেই ছবি আর দেখে কাজ নেই। আর কোথায় কোথায় গিয়েছিলেন, বাংলা থেকে কি কি ছবি তুলেছেন দেখুন। হুগলিতে গিয়ে হুগলির পোর্টের ছবি তুলছেন দেখুন। और ये सामने आ चुकी है अपनी जेटी, इसी से जाएंगे हम रिवर क्रॉस करके। কাউকে কোনোদিন শুনেছেন শেওড়াফুলি ফেরিঘাটকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে? শেওড়াফুলি ফেরিঘাটের এদিকে কি আছে, কোথা থেকে ওঠে কোথা থেকে ওঠে না, কাউকে কোনোদিন দেখেছেন দেখাতে? ট্রাভেল ব্লগার এসে শেওড়াফুলি ফেরিঘাটকে ভালো করে দেখাচ্ছে, কোথা থেকে যেতে হয়, কি যেতে হয়, কেন। শিয়ালদা স্টেশন, শেওড়াফুলি। এবার চলুন যেটাতে সন্দেহের তীর সবচেয়ে বেশি বেড়েছে, कोलकाता विमानबंदर। कुछ तो लिखा है, बताना कमेंट सेक्शन में ये क्या लिखा हुआ है। आई डोंट नो मोर अबाउट दिस। चलो भाई, अपना एयर इंडिया कहाँ है काउंटर्स। तो अभी सुबह के 4 बजे हैं और 6:30 बजे की हमारी फ्लाइट है टू दिल्ली। तो देखो भाई, पूरी शादी का माहौल था, सोए नहीं है। फ्लाइट में मैं कुछ ब्लॉग वगैरह नहीं करने वाली हूँ, बस सो जाऊंगी। अभी एयरपोर्ट दिखा दिया, अच्छा काफी माहौल है, बढ़िया। तो अभी सौमित को यहाँ से बाय करेंगे, क्योंकि सौमित की भी फ्लाइट है, वो जाएंगे अभी मुंबई के लिए, और हम सोच रहे हैं कि उनको बस सी ऑफ करके और फिर अपना फ्लाइट में जाके मैं तो सो जाऊंगी। मॉर्निंग में अगर नींद खुलती है ना तो दिल्ली में आपसे मिलते हैं। बाय। लो भाई, वो सौमित तो चले गए, उनकी फ्लाइट है, मुझसे थोड़ा पहले है, मेरी तो लेट थी फ्लाइट। भाग भाग के उनका आकाशा एयर है मुंबई की। ओके बाय। चलो भाई, हम चलते हैं एयर इंडिया। এয়ারপোর্টের এই সমস্ত জায়গা কিন্তু অত্যন্ত সিকিউর জায়গা। সিকিউরিটি চেক যেখানে হচ্ছে সেটার ভিডিও উঠছে, শুধু উঠছেই না, সেই ভিডিও আবার পাকিস্তানের কাছে পৌঁছে যাচ্ছে, এমন তথ্যও পাওয়া যাচ্ছে। কলকাতা এয়ারপোর্ট, এমনকি ফ্লাইটের ভেতর ভিডিও অনেকেই করেন, কিন্তু সেই ফ্লাইটের ভেতর কিন্তু ভিডিও করার পারমিশন অ্যাকচুয়ালি থাকে না। কলকাতা এয়ারপোর্টের মতো সিকিউর জায়গা, তার কোথায় লাগেজ ট্রলি, কোথায় সিকিউরিটি চেক পয়েন্ট, কোথায় কি, তার সমস্ত কিছুর বিস্তীর্ণভাবে বিস্তারিতভাবে দেখতে পাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি, তুলে নিজের ব্লগে আপলোড করতেন জ্যোতি মালহোত্রা। কেন? এয়ারপোর্টের এত বিস্তারিত প্ল্যান, কোথায় কি আছে, এয়ারপোর্টে কোথা থেকে ঢুকতে হয়, লাগেজ চেক কোথায় হচ্ছে, কোথায় কোন কাউন্টার আছে, এই সমস্ত দেখানোর কারণটা কি? বনগাঁ সীমান্তে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। বনগাঁ সীমান্ততে গিয়ে এই ইউটিউবার সেখানেও ছবি তুলেছেন, চেষ্টা করব সেই ছবি দেখাতে। सौमित की भी फ्लाइट है, वो जाएंगे अभी मुंबई के लिए, और हम सोच रहे हैं कि उनको बस सी ऑफ करके और फिर अपना फ्लाइट में जाके मैं तो सो जाऊंगी।
मॉर्निंग में अगर नींद खुलती है ना तो दिल्ली में आपसे मिलते हैं। बाय। लो भाई, वो सुमित तो चले गए, उनकी फ्लाइट है, मुझसे थोड़ा पहले है, मेरी तो लेट थी फ्लाइट। भाग भाग के उनका आकाशा एयर है मुंबई की। ओके बाय। चलो भाई, কোথা हम থেকে चलते हैं एयर इंडिया। এয়ারপোর্টে সিকিউরিটি চেক হচ্ছে, কোথা থেকে লাগেজ কাউন্টার যাচ্ছে, কোথায় কে বসে, বিস্তারিতভাবে ইন ডিটেলস এই সমস্ত ছবি তিনি তার ব্লগে তুলে ধরছেন। বড় করে দেখাবো সেই ছবিগুলো, দেখুন এয়ারপোর্টের ছবিগুলো দেখাবো, কোথা থেকে তুলছেন, কোথা থেকে ঢুকবেন, কোথায় যাবেন, কোথায় বেরোবেন, সিকিউরিটি চেক কোথায় হচ্ছে, সমস্ত কিছু তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তার এই ভিডিওগুলোতে ছিল। বিভিন্ন এলাকার বিশদ বর্ণনা, বিশদ বিবরণ, ওপর থেকে টপ শট গোটা এয়ারপোর্টের ওয়েটিং লাউঞ্জ, গেটের সামনে अभी अभी तो खाली खाली सा ही लग रहा है, সমস্ত কিছু। देखो एकदम खाली खाली एयरपोर्ट। জ্যোতি কি তাহলে বাংলা থেকেই তথ্য পাচার করছিলেন পাকিস্তানে? कमेंट सेक्शन में ये क्या এই প্রশ্ন বারবার উঠছে। বাংলায় এসে জ্যোতি ঠিক কি কি করলেন দেখুন এক নজরে। বাংলায় এসে চষে বেরিয়েছেন জ্যোতি, শুধু কলকাতা নয়, ঘুরে বেরিয়েছেন জেলায় জেলায়। ট্রাভেল ব্লগিং এর নামে একাধিক জায়গার ছবিও তুলেছেন। গোটা বাংলা চষে বেরিয়েছেন জ্যোতি। এর মধ্যে শিয়ালদা রয়েছে, হাওড়া রয়েছে, দমদম স্টেশনের মতো ব্যস্ত স্টেশনের ছবি রয়েছে। এই সমস্ত জায়গায় ছবি তুলেছিলেন এবং বিস্তরে সেই সমস্ত জায়গার বর্ণনা নিজের ব্লগে জ্যোতি তুলে ধরেছিলেন। জ্যোতির ব্লগে নদিয়ার গেদে সীমান্তর ছবি রয়েছে। বেড়াতে এসে সীমান্তের মতো স্পর্শকাতর জায়গায় কেন গেলেন জ্যোতি, কোন কারণে? জ্যোতির ব্লগে রয়েছে বরানগর মেট্রো স্টেশন এবং দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। তাছাড়া কলকাতা বিমানবন্দর, রেল লাইনের পাশের ঝুপড়ি, কাঁকুরগাছি ব্রিজ, বালি ব্রিজ, দামোদর ব্রিজের মতো ছবি রয়েছে। একাধিক ব্রিজ, একাধিক ঝুপড়ি, যে জিনিসগুলো সাধারণত কোনো ট্রাভেল ব্লগার কিংবা কোনো ঘুরতে এসে কোনো পর্যটক তোলে না, সেই সব জায়গার বিস্তারিত বিবরণ ছবি কিসের জন্য? কলকাতায় আসার পরেই এই জ্যোতি তারপর পাকিস্তান গিয়েছিলেন। দেখুন, 3 বার কলকাতায় এসেছিলেন জ্যোতি মালহোত্রা, 3 বার ট্রেনে করে, কখনো দুরন্ত, কখনো রাজধানী, এইভাবে 3 বার তিনি কলকাতায় পৌঁছেছিলেন। শেষবার তিনি কলকাতায় এসেছিলেন ঠিক 3 মাস আগে, ফেব্রুয়ারি নাগাদ। 2রা মার্চ কিংবা 2 মাস আগে মার্চে তিনি পাকিস্তানে যান। কলকাতায় এসে ব্রিজ, স্টেশন ও মেট্রোর ছবি কেন তুলেছিলেন জ্যোতি? একেবারে জনবহুল মেট্রো, জনবহুল স্টেশন, কলকাতার কিছু একেবারে অনামী, নাম না জানা অনামী ব্রিজ, যেমন কাকুরগাছি ব্রিজ, ঢাকুরিয়া ব্রিজ, এগুলোর ছবি কেন তুলেছিলেন? বেড়াতে এসে কেন হঠাৎ করে তিনি বনগাঁ সীমান্তর মতো স্পর্শকাতর জায়গায় চলে গেলেন? কলকাতা বিমানবন্দর, রেল লাইনের ধারের বস্তি, ব্রিজ, এই সব ছবি কেন তুলেছিলেন? শুধুই নিজের কন্টেন্ট বাড়ানোর জন্য, নাকি এই কন্টেন্টগুলো আদতে অন্য কিছু? একজন গুপ্তচর যিনি সবার চোখের সামনে থেকে একটা কভার আইডেন্টিটি নিয়ে ইম্পর্টেন্ট তথ্য পাস করার কিংবা পাচার করার চেষ্টা করেন, তারা চেষ্টা করবেন তাদের সেই তথ্যটা যেভাবে পাচার হবে সেটা যেন একেবারে আমজনতার চোখের সামনে হয়, যাতে কোনো রকম সন্দেহ না হয়। একটি ট্রাভেল ব্লগকে আর কেই বা সন্দেহ করবে বলুন? কলকাতায় বেড়াতে এসে তার জন্য তার ভেতর বিরিয়ানিও রয়েছে, বন্ধুর বিয়েও রয়েছে, আবার একই সঙ্গে শিয়ালদা স্টেশনের পুরো ম্যাপ রয়েছে, শিয়ালদা স্টেশনের বাইরেটা কেমন দেখতে হয়, কলকাতা বিমানবন্দরের একেবারে বিশদে খুঁটিখাটি জাটিল ডিটেলস, সিকিউরিটি চেক পয়েন্ট থেকে ব্যাগেজ কাউন্টার, সমস্ত কিছু ডিটেলসও রয়েছে। আবার সেই একই ভিডিওতে একটু বিরিয়ানিও রয়েছে, একটু হলুদ ট্যাক্সিও রয়েছে। কলকাতার বিমানবন্দরটা ভেতর থেকে দেখতে কেমন, গেট এরিয়া, ওয়েটিং এরিয়া, সিকিউরিটি চেক এরিয়া সেটা কেমন, সেখানে কিভাবে ব্যস্ততা থাকে, কত লোক ডেপুটেড থাকে, তার একটা আভাস কিন্তু পাওয়া যায়। তাহলে কি কলকাতায় রেকি করতেই এসেছিলেন জ্যোতি? কারণ এই জ্যোতি যে সরাসরি পাকিস্তানের হ্যান্ডলার দানিশ, সেই দানিশের সঙ্গে যুক্ত ছিলেন, হাই কমিশনে কাজ করত এই দানিশ, যাকে 13ই মে পার্সোনা নন গ্রাটা করে ভারতবর্ষ থেকে বলা হয়েছে যাও, নিজের দেশে ফেরত যাও।
সেই দানিশ কি তাকে এই কারণে পাঠিয়েছে? দেখুন কি ডিটেলে কলকাতা বিমানবন্দরের ছবি তোলা হয়েছিল, উইথ আটমোস্ট ডিটেল। কোথায় সিকিউরিটি কাউন্টার, কোথায় ব্যাগেজ চেক, কোথা থেকে বোর্ডিং করতে হয়, সিকিউরিটি চেক কোথায় করতে হয়। আমি যতদূর জানি এগুলো অত্যন্ত কনফিডেন্সিয়াল এরিয়া, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া, এবং এয়ারপোর্টের ভেতরে যখন তখন ক্যামেরা বার করে ছবি তোলা যায় না। এমনকি আমরা সংবাদ মাধ্যমও যখন সেখানে ছবি তুলতে যাই, শিয়ালদা স্টেশন চত্বরই বলুন কিংবা এয়ারপোর্ট বলুন, আমাদের বাধা দেওয়া হয়। বড় বড় করে বোর্ড লাগানো আছে যে ফটোগ্রাফি প্রহিবিটেড। এটা এয়ারপোর্টের বাইরে নয়, কিন্তু এটা একেবারে এয়ারপোর্টের ভেতরে সিকিউরিটি চেক কাউন্টারের সামনে। দেখুন, যেখানে সিকিউরিটি চেক হয় সেই কাউন্টারের সামনে দাঁড়িয়ে তিনি ভিডিও করছেন, গোটা সিকিউরিটি চেক পয়েন্টের ভিডিও করছেন। এগুলো কি তাহলে রেকির ছবি? এই ছবিগুলোই কি তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন হ্যান্ডলারদের কাছে, বিভিন্ন জঙ্গিদের কাছে পৌঁছে যেত, যারা কোনোদিন কলকাতায় না এসেও এই ভিডিওগুলো দেখে কলকাতা বিমানবন্দরের ভেতরের সিকিউরিটি থেকে শুরু করে তার মানচিত্র, তার ছক সমস্তটাই বুঝতে পারত? এই প্রশ্নগুলো উঠছে। হঠাৎ করে একজন ট্রাভেল ব্লগার কেন রেল লাইন, রেল বস্তি, রেল ব্রিজ সেই সমস্ত ছবি তুলবে? এবং হঠাৎ করে কেন ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে কোথায় যাওয়া যায়, উল্টো দিকে কি আছে তার ছবি তুলবে? মানুষ যদি সত্যি ছবি তুলতে চায়, গঙ্গায় ভাসতে ভাসতে দূরে যে আলো জ্বলা সুন্দর দেখতে হুগলি সেতু কিংবা হাওড়া ব্রিজ, তার ছবি তুলবে। হঠাৎ করে শেওড়াফুলি ফেরিঘাটেরই বা তারা ছবি তুলবেই বা কেন? দেখুন, জ্যোতি মালহোত্রার ইউটিউব ব্লগ থেকে পাওয়া গিয়েছে উল্টো দিকে কোন ঘাট আছে, এদিকে কোন ঘাট আছে, কোথা থেকে কোথায় যাওয়া যায়, সমস্ত কিছুর তিনি পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছেন এই সমস্ত ভিডিওতে। সন্দেহ হতো না যদি না হরিয়ানা পুলিশ তাকে পাক গুপ্তচরের সাথে লিঙ্ক থাকার সন্দেহে গ্রেফতার করত। হরিয়ানা পুলিশ গ্রেফতার করেছে বলে কিন্তু এই সমস্ত সন্দেহ এখন দানা বাঁধছে। কারণ একজন ভারতীয় নাগরিক যিনি তার ট্রাভেল ব্লগের আড়ালে পাকিস্তানি গুপ্তচরদের সাহায্য করার কাজ করে থাকেন বলে অভিযোগ, তিনি নিশ্চয়ই যেখানে যেখানে গিয়েছেন তার ভিডিওগুলো কেন করেছেন, কোন অভিপ্রায় করেছেন, কিসের জন্য করেছেন, এত ডিটেলে কেন করেছেন, তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছি কলকাতা বিমানবন্দরের সিকিউরিটি চেক পয়েন্টের ছবি পর্যন্ত ডিটেলে নিজের ব্লগে এই জ্যোতি মালহোত্রা তুলে দিয়েছেন। এবার আসি আরেকটা জায়গায়, কলকাতার শিয়ালদা স্টেশন। কলকাতার শিয়ালদা স্টেশনকে অত্যন্ত ডিটেলে জ্যোতি মালহোত্রা তুলে দেখিয়েছেন। কলকাতা শিয়ালদা স্টেশন চত্বরে কোথা থেকে কোথায় যেতে হয়, কোনটা বিল্ডিং, দেখবেন পুরো ঘুরে ঘুরে 360 ডিগ্রি উনি দেখাবেন। দেখান। Hey guys, what's up? This is your Jo. Welcome to the channel Travel with Jo. दोस्तों, आपने देखा कि मैं दिल्ली से शियालदा राजधानी लेके पहुंची शियालदा, और आज हम थोड़ा सा एक्सप्लोर करेंगे। वैसे मैंने आपको बता दिया था कि मैं यहाँ क्यों आई हूँ, जैसे कि मोहित की शादी है, उन्होंने इनवाइट किया तो हम यहाँ पहुँच गए टैक्सी देखने विच इज लाइक आइकॉनिक। यस ऑफ कोर्स, ये आइकॉन है ऑफ कोलकाता, और जल्दी ही समय में हम इसको खो ना दे। तो अभी जो है इस लाइफ को जी लो और एक बार इसमें राइड जरूर कर लो, ठीक है? तो हमें यहाँ पे मिले अभी सौमित, और सौमित के साथ सबसे पहले हम जाएंगे यहाँ की आइकॉनिक बिरयानी खाने। हेलो हेलो जी, कैसे हो? बढ़िया जी, कहाँ जाने वाले हो? আমি জানি না আপনারা খেয়াল করলেন কিনা, কিন্তু জ্যোতি মালহোত্রার একটি কথা খুব কানে বাজলো। এটা কলকাতার আইকনিক শিয়ালদা স্টেশন, জলদি হি সময় মে হাম ইসকো খো না দে। মানে শিয়ালদা স্টেশন কোথায় হারিয়ে যাবে? আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন স্টুডিওতে, মানে আমাদের ক্যামেরার পেছনে যারা ক্যামেরাম্যানরা রয়েছেন, যারা পিসিআর এর লোকজন রয়েছেন, সবাই এই একটা প্রশ্নতে হাঁ করে তাকিয়ে রয়েছেন। জ্যোতি মালহোত্রা তার ট্রাভেল ব্লগে বলছেন, ये है कोलकाता का आइकॉनिक শিয়ালদা স্টেশন, জলদি হি সময় মে হাম ইসকো খো না দে। আমি আমার সহকর্মীদের বলবো এই ভিডিওটা আরেকবার চালাতে, যেখানে জ্যোতি মালহোত্রা খো না দে বলছে সেখান থেকে আবার ফিরিয়ে দেবেন। দেখুন, নিজেরাই শুনুন। Hey guys, what's up? This is your Jo. Welcome to the channel Travel with Jo. दोस्तों, आपने देखा कि मैं दिल्ली से शियालदा राजधानी लेके पहुंची शियालदा, और आज हम थोड़ा सा एक्सप्लोर करेंगे। वैसे मैंने आपको बता दिया था कि मैं यहाँ क्यों आई हूँ, जैसे कि मोहित की शादी है, उन्होंने इनवाइट किया तो हम यहाँ पहुँच गए
दिल्ली टैक्सी देखने विच इज लाइक आइकॉनिक। यस ऑफ कोर्स ये आइकन है ऑफ कोलकाता, और जल्दी ही समय में हम इसको खो ना दें। तो अभी जो है इस लाइफ को जी लो और एक बार इसमें राइड जरूर कर लें, ठीक है। तो हमें यहाँ पे मिले अभी सौमित, और सौमित के साथ सबसे पहले हम जाएंगे यहाँ की आइकॉनिक बिरयानी खाने। हेलो শুনলেন, এটা কলকাতার আইকনিক শিয়ালদা স্টেশন। জলদি হি সময় মে হাম ইসকো খো না দে। কেন? কিছু কি না ইচ্ছে করেও না বলতে চেয়েও বলে ফেললেন জ্যোতি? শিয়ালদা স্টেশন কোথায় যাবে? আদি অনন্তকাল ধরে শিয়ালদা স্টেশন আছে, এখনো থাকবে। কোথায় বা যাবে? হঠাৎ করে এই কথাটা বলার কারণ কি? এই সন্দেহগুলো দানা বাঁধছে, কারণ এমন অনেক কথাবার্তা তিনি বলেছেন যেগুলোর আদতে কোনো মিল নেই। আদতে তিনি গুপ্তচর প্রমাণ হওয়ার পর একাধিক রহস্য দানা বাঁধছে। আর শুধু কলকাতাই নয়, কলকাতা ছাড়া গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি এরকম ট্রাভেল ব্লগ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে গিয়েছেন, ঘুরে ঘুরে সেই সমস্ত ছবি ভিডিও তিনি আপলোড করেছেন নিজের ব্লগে, নিজের ইউটিউবে। দেখুন সেই সমস্ত ভিডিওগুলো দেখাবো। अभी हम हैं जीरो लाइन पर। दिस इज आवर जीरो लाइन। एक तरफ हिंदुस्तान और दूसरी तरफ पाकिस्तान का दरवाजा, और ये अगर हम जीरो लाइन क्रॉस करते हैं तो आ जाते हैं पाकिस्तान में। वेलकम टू पाकिस्तान। हे इस बार हम आए हैं हिंदू पिलग्रिम एक्सप्लोर करने के लिए। लास्ट टाइम हम आए थे सिख पिलग्रिम एक्सप्लोर करने के लिए। सो वेलकम टू पाकिस्तान। अभी हम हैं जीरो लाइन पर। दिस इज आवर जीरो लाइन। ওয়েলকাম টু পাকিস্তান। কি হেসে হেসে জ্যোতি মালহোত্রা বর্ডার টপকে পাকিস্তান পৌঁছে যাচ্ছেন কেন? কি এক্সপ্লোর করতে? আর শুধু ওয়াগা সীমান্ত কিংবা কলকাতাই নয়, কাশ্মীরে পর্যন্ত গিয়েছিলেন এই ইউটিউবার। টেক আ লুক। কাশ্মীরের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন, তার মধ্যে পেহেলগাঁও আছে, গুলমার্গ আছে, শ্রীনগরের ডাল লেক আছে। এই সমস্ত জায়গা ঘুরে বেরিয়েছিলেন জ্যোতি মালহোত্রা। জ্যোতি মালহোত্রা গ্রেফতার হওয়ার পর হিসারের এসপি কি বলছেন শুনবো। देखिए, उस घटना के ऊपर हमारा इंक्वायरी चल रहा है एंड इंक्वायरी अभी फिनिश नहीं हुआ है। जैसे कि मैंने पहले भी आप लोगों से बताया है कि पूरी पुलिस इंक्वायरी कर रही है एंड हम स्टेट की इंटेलिजेंस एजेंसी, सेंट्रल इंटेलिजेंस एजेंसी और हरियाणा पुलिस के साथ भी संपर्क में है। इंक्वायरी एक बार फिनिश हो जाए तो हम आपके सामने आएंगे। মেয়ে গুপ্তচর ট্রাভেল ভ্লগিং করেন। ট্রাভেল ভ্লগিং এ এমন এমন জায়গায় পৌঁছে যান যেগুলো কোয়েশ্চেনেবল। এমন এমন জিনিসপত্র নিজের ট্রাভেল ভ্লগে দেখান যেগুলো সরাসরি অন্য দেশে বসে থাকা ভারতের শত্রুদের ফায়দা করে দিতে পারে। জ্যোতির বাবা, তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনার মেয়ের সঙ্গে পাকিস্তান হাই কমিশনে থাকা একজন আইএসআই অপারেটিভ কিংবা হ্যান্ডলারের সাথে তার এত ঘনিষ্ঠতা, তিনি পাক হাই কমিশনের পার্টিতে ইনভাইটেড হচ্ছেন, পাকিস্তান চলে যাচ্ছেন, আপনারা কি কিছুই জানতেন না? জ্যোতির বাবা কি বলছে দেখুন। मेरे को नहीं पता जी चीज का। मेरे को तो कह के जाकर दिल्ली जा रही हूँ। दिल्ली जा रही है। तो जैसे वो बता रहे हैं ऐसे कि वो वहाँ कश्मीर में भी गई थी वीडियो बनाने, पाकिस्तान में भी 2-3 बार गई थी, करतारपुर साहिब वगैरह। नहीं, मेरे को तो बता कर जा करते। मेरे को तो इतना बता कर जा करते मैं दिल्ली जा रही हूँ। मेरे को और कुछ नहीं बता कर जाना। तो जैसे उसकी कोई फ्रेंड भी थी जो कभी आती थी घर पे, या कोई हमारे घर पे तो कोई लेडीज नहीं आती थी, ना कोई और। उसकी फ्रेंड जैसे उड़ीसा की भी है कोई लड़की? ना ना जी, कोई नहीं आती हमारे घर। संपर्क में कोई आया हो? ना ना, कोई नहीं आया जी। नहीं आया। तो पुलिस लेकर आई थी उसको यहाँ कल पुलिस लेके आई थी। तो क्या किया था पुलिस ने? पुलिस उसके कपड़े लेके चली गई। বাবা কিছুই জানেন না, বলছেন মেয়ে তো বলতো দিল্লি যাচ্ছি। দিল্লি থেকে পাকিস্তান কিভাবে পৌঁছে গেছিলেন আমি তো জানি না। সত্যি জানেন না নাকি এখন মেয়েকে বাঁচাবার চেষ্টা করছেন? বেনিফিট অফ ডাউট দেব, হয়তো তিনি সত্যি জানেন না। কিন্তু ঠিক কেন, কোন কারণে জ্যোতি মালহোত্রা
নিজের দেশের সাথে গদ্দারি করলো বলুন তো? টাকা, দেশ, দেশমাতৃকার থেকে বড় হয়ে উঠল টাকা। এই ইউটিউবার জ্যোতির সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে আসানসোল বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন প্রিন্সিপাল পার্থপ্রতিম ভট্টাচার্য, তার ছেলে সমিত ভট্টাচার্য। যে সমিত ভট্টাচার্যর বিয়ে অ্যাটেন্ড করার জন্য নাকি জ্যোতি মালহোত্রা কলকাতায় এসেছিলেন, বাংলায় এসেছিলেন। পার্থপ্রতিম ভট্টাচার্য বর্তমানে উলুবেড়িয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল। প্রায় 3.5 বছর আসানসোল সেন্ট্রাল রোডের হাউজিং কমপ্লেক্সে ভাড়া থাকতেন তিনি। প্রায় বছর খানেক আগে তারা চলে যান হাওড়ার উলুবেড়িয়াতে। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পার্থপ্রতিম বাবু আসানসোলে থাকতেন। তার স্ত্রী আসানসোলে থাকতেন না। এলাকার বাসিন্দারা জানান কারোর সঙ্গে মেলামেশাও করতেন না তারা। এই সমিতের বাবা পার্থপ্রতিম বাবুর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনবো, এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন সেটাও শুনবো। প্রতিষ্ঠিত ট্রাভেল ব্লগার, তো 6 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এবার সেই হিসেবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ট্রাভেল করতে হয়। এবার ধরুন কখন মানে কার সাথে কোথায় আলাপ, কি ব্যাপার, ওর সাথে যেমন ওর সাথে রেলওয়ে মিনিস্টারেরও ছবি আছে। নরেন্দ্র মোদীও যখন ইনোভেশন অ্যাওয়ার্ড দিয়েছে ওদের নয়, প্রতিষ্ঠিত ইউটিউবারের বাবা আপনি, আপনার ছেলে আপনার কাছে প্রতিষ্ঠিত কেন? পতিত যশ যার সঙ্গে আমরা কথা বলেছিলাম, ইনি কাউকে না জেনে না শুনে নিজের বিয়েতে ডেকে ফেললেন। সৌমিত কি বলছে শুনুন। এটা তো আমার জন্য খুবই শকিং, কারণ কি আমার তো এরকম কোনো আগে কোনো আইডিয়া ছিল না যে ও স্পাই করছে এরকম, যেটা যে অ্যাকুজিশন আছে ওর ওপর। আর কলকাতাতে তো এসেছিল একটা বেসিক্যালি বিয়ের ইনভিটেশনে, যেখানে মানে আমি, ও আর অনেক ইউটিউবার, অনেক রেল ফ্যান যে যারা হয় তারা ছিল। তো সেই সত্যিই সবার দেখা। তো তখনও আগে এসে বলেছিল যে যেহেতু কলকাতার বিরিয়ানি ফেমাস, তো কলকাতার বিরিয়ানি খাবে, তো তাই আর কি ওকে দাদা বৌদিতে ব্যারাকপুরে নিয়ে গেছিলাম, ওখানে খুব ফেমাস। আর ওরা তো, ওদের তো অনেক দিনের ট্যুর ছিল, আমি শুধু দুধ পাত্রিয়ে ছিলাম। ওরা তো গুলমার্গ, সোনমার্গ, তারপর সিনথেন সব ঘুরেছে। আমার ওপর তো নজর আসবে না, আমার ওপর তো হলে এতক্ষণ পুলিশ চলে আসতো। আমি তো কিছু ভুল করিনি। আমার তো মানে পাকিস্তান তোর সঙ্গে তো কোনো কন্ট্যাক্টই নেই, মানে একজনও নেই যে পাকিস্তানের সাবস্ক্রাইবার হোক বা কেউ ফ্রেন্ড হোক, আমার তো কেউ কন্ট্যাক্টে নেই, আর ওরকম তো আমার কোনো ইন্টেনশনও নেই। সৌমিত ভট্টাচার্য তিনি কিন্তু কাশ্মীরেও গিয়েছিলেন এই জ্যোতির সঙ্গে। জ্যোতির কাশ্মীরের ছবিতেও কিন্তু এই সৌমিত ভট্টাচার্যর ছবি ছিল, যদিও তিনি বলছেন যে একেবারে কন্টেন্ট ক্রিয়েটর, সেই জায়গা থেকেই দেখা সাক্ষাৎ। কার সাথে যোগাযোগ ছিল, আদৌ জ্যোতির আসল পরিচয় কি, তারা একেবারে জানতেন না। এই মোহিত যার বিয়েতে তিনি এলেন, তিনি বা হঠাৎ করে জ্যোতি মালহোত্রাকে নিজের বিয়েতে ডাকলেন কিভাবে? তিনি কি জানতেন না, মোহিত কি জানতেন না যে জ্যোতি মালহোত্রার কানেকশন পাকিস্তান হাই কমিশন পর্যন্ত ছিল? এখন এরকম হাজার রকম সমস্যা, হাজার রকম প্রশ্ন দানা বাঁধছে। তবে এই ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের আড়ালে গোপন ছবি, গোপন তথ্য যে অনাসেই এদেশ থেকে ওদেশে পাচার হয়ে যায়, সেটা কিন্তু জ্যোতি মালহোত্রা কেস চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিল। মেবি নাও ইটস টাইম টু এনফোর্স আ সার্টেন লজ। যেমন কলকাতা এয়ারপোর্টের ভেতরে কেউ ভিডিওগ্রাফি করতে পারবে না, সে আপনি প্রতিষ্ঠিত ইউটিউবার হন কিংবা ভারতবর্ষের সুপারস্টার। এইরকম ভিডিও কলকাতা এয়ারপোর্টের এরকম ডিটেইলড ভিডিও করা যাবে না। শিয়ালদা স্টেশন, মেট্রো স্টেশন, ব্রিজ, এগুলোর ভিডিও করা যাবে না। একমাত্র অথরাইজড মিডিয়া চ্যানেলস ছাড়া কিংবা অথরাইজড গভর্নমেন্ট এন্টিটি ছাড়া কাউকে যেন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গার ভিডিও করতে না দেওয়া হয়। কারণ এই ভিডিওর মারফতে খুব অনায়াসেই কিন্তু লেআউট,
স্ট্রাকচার অ্যান্ড পজিশনিং, এই তিনটে জিনিস কোনো সন্দেহ না রেজ করে ভারতের শত্রুদের কাছে পৌঁছে যেতে পারে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন এনকেটিভি বাংলা প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। দেশ বিদেশ, শহর জেলা, কি ঘটছে, কোথায় ঘটছে, কে বলছেন, কি বলছেন, রং ছাড়া সোজা সাপটা। দেখুন সুপার প্রাইম টাইম প্রতিদিন রাত ৮টায়। ব্যস্ততা তুঙ্গে, রাজনীতি রাজ্যে তপ্ত বাংলা, মিটিং মিছিল ধর্ণা বিক্ষোভ, দেশ জুড়ে খবরের ঢেউ, দুপুরে সরগরম খবরের দুনিয়া। দেখুন দুটোই দুনিয়া প্রতিদিন দুপুর ২টোয়। আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। আমি ইলমাস রয়েছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণ আগে জ্যোতি মালহোত্রার কেসটা দেখাচ্ছিলাম। জ্যোতি মালহোত্রা কিভাবে একেবারে বিস্তীর্ণ বিবরণ দিয়ে কলকাতা এয়ারপোর্টের ভেতরের ছবি থেকে শুরু করে বিভিন্ন স্টেশন, মেট্রো স্টেশন, ব্রিজ, সমস্ত কিছু ছবি তুলেছে এই কলকাতায় দাঁড়িয়ে। এবং পরবর্তীকালে জানা গিয়েছে যে এই জ্যোতি মালহোত্রা হলো পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে একেবারে লিঙ্কড, মেবি পাকিস্তানি গুপ্তচর। তার হ্যান্ডলার দানিশ পাকিস্তান হাই কমিশনের বস্তু এবং তাকে পার্সোনা নন গ্রাটা ডিক্লেয়ার করা হয়েছে। এবার আসি চলুন হায়দ্রাবাদের একটা খবরে, উইচ ইজ অলসো কানেক্টেড টু টেরা। হায়দ্রাবাদে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুজনকে, এবং জানলে বিস্মিত হবেন আপনারা, চমকে উঠবেন, এরা দুজনেই আইসিসের মডিউলের সদস্য। ISIS, সেই ISIS যারা সিরিয়া থেকে শুরু করে সোমালিয়া একাধিক দেশকে একদম ধ্বংস করে ফেলেছে। আইসিস, সেই আইসিস মডিউলের সদস্য হায়দ্রাবাদের দুই জঙ্গি গ্রেফতার করা হয়েছে। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের পুলিশ যৌথ অভিযান চালিয়ে হায়দ্রাবাদে সম্ভাব্য বিস্ফোরণের একটি ছক বানচাল করে দিয়েছে। গ্রেফতার করা হয়েছে সিরাজুর রহমান এবং সঈদ সমীর নামে দুই যুবককে। পুলিশ সূত্রে খবর, তারা সৌদি আরেবিয়ার ISIS এর হ্যান্ডলার হিসেবে কাজ করত। অন্ধ্র ও তেলেঙ্গানা পুলিশের যৌথ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়গ্রামে তল্লাশি চালায়। সেখান থেকে গ্রেফতার করা হয় রহমানকে। তাকে জিজ্ঞাসাবাদ করে দ্বিতীয় অভিযুক্ত সন্ধান মেলে সমীরকে গ্রেফতার করা হয় হায়দ্রাবাদ শহর থেকে। এরা বড় কিছু ঘটানোর চেষ্টা করছিল। এদের কাছ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক পাওয়া গিয়েছে, ছক ব্লুপ্রিন্টস পাওয়া গিয়েছে। এরা হায়দ্রাবাদে একটি বম ব্লাস্ট করার চেষ্টা করছিল। আর এই গ্রেফতারির সঙ্গে সঙ্গে আর একটা খবর অত্যন্ত জোরালো ভাবে উঠে এলো, তা হলো হিজবুল, জয়েশ, লস্কর, এরা তো ছিলই, এদের সঙ্গে এবার আইসিস, তারাও যে ভারতবর্ষে নাশকতা করতে চায় সেই তথ্য একেবারে সামনে হলো। উই হ্যাভ ওয়ান মোর পাবলিক এনিমি টু বি অ্যাডেড অন দ্য লিস্ট, লেডিজ এন্ড জেন্টলম্যান, and that's ISIS. লস্কর, জয়েশ, হিজবুল, এদের হেডকোয়ার্টার্স কে আমরা একেবারে সার্জিক্যাল স্ট্রাইক করে অপারেশন সিঁদুর করে গুঁড়িয়ে দিয়েছি। কিন্তু আইসিসের উৎপত্তি এই ভারতে হলো কবে থেকে? দেখুন, 2016 সাল থেকে ভারতে সক্রিয় আইসিস জঙ্গিরা। 2019 সালে আইসিস তাদের ভারতের শাখা তৈরি করে। 2020 সালে আইসিস যে ভারতে সক্রিয় তার একটি রিপোর্ট দেয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। 2024 সালে আইসিসের ভারত শাখার প্রধান হরিশ ফারুকিকে গ্রেফতার করে ভারত, বেসিক্যালি স্পেশাল ফোর্সেস। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার সময় ধরা পড়ে ফারুকি, আর সেই সময় ফারুকির কাছ থেকে প্রচুর বিস্ফোরক ও নাশকতার মানচিত্র পাওয়া যায়। ভারতের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের যে ছক কষছিল আইসিস, সেটা সামনে আসে। 2024 সালের আগস্টে আর এক আইসিস জঙ্গি রিজওয়ান আলীকে গ্রেফতার করে এনআইএ। রিজওয়ান দিল্লিতে একটি বড় নাশকতার ছক কষছিল
এমনটাই এনআইএ রিজওয়ানকে জেরা করে জানতে পেরেছিল। অর্থাৎ বিভিন্ন টেরর মডিউলের সঙ্গে এই মুহূর্তে আইসিসও যে ভারতবর্ষে অ্যাক্টিভ সেটা জানা গেল। এবং দ্বিতীয়, আইসিসের আবার একটা সিস্টার কনসার্ন আছে পাকিস্তানে, আরেকটি আছে বাংলাদেশে। এবার বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের যে আইসিস সংগঠন, যারা স্লিপার সেল রয়েছে, তারা সবাই মিলে এই মুহূর্তে হাতে হাত মিলিয়ে ভারতের এগেনস্টে চক্রান্ত করছে না তো? এই সন্দেহ আরো জোরালো হচ্ছে, কারণ ঠিক পেহেলগাঁও হামলার কয়েক দিনের মাথায় এই দুজনকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা এবং তাদের বড় একটা নাশকতার ছক বানচাল করে দেওয়া আরো একবার প্রশ্ন তুলছে। হয়তো আমাদের ইন্টারনাল এন্ড এক্সটার্নাল সিকিউরিটিকে আরো কড়া হতে হবে। হায়দ্রাবাদের স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন শুনবো। have been saying that there are sleeper cells in Hyderabad and around areas and Andhra Pradesh and part of other places in Tamil Nadu also, because there is a PFI activity and CME activity and SDPA activity. We always wanted to government to have a some kind of surveillance on these organizations and also elements. So we demand, because we are just read in newspapers, I don't know what is the truth. Let the truth come out. But we strongly feel that there are elements in southern states who are acting at the behest of ISI. অর্থাৎ স্লিপার সেল রয়েছে, সেই স্লিপার সেলগুলোকে এখন দরকার খুঁজে খুঁজে বার করে শেষ করা। অপারেশন সিঁদুর চলাকালীন যখন বিশ্বের বেশিরভাগ দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল, তখন টার্কি, আজারবাইজান সমর্থন করেছিল পাকিস্তানকে। এর জেরে এবার ওই দুটি দেশে ভ্রমণ বাতিল করেছে বহু ভারতীয় পর্যটক। বলে রাখা ভালো, সাম্প্রতিক অতীতে ভারতের বেশ কয়েকটি নামী ভ্রমণ সংস্থা তুরস্ক এবং আজারবাইজানের সব বুকিং বাতিল করে দিয়েছে। এবার এই দুই দেশকে সরাসরি বয়কট করার সিদ্ধান্ত নিল ভারতীয় নাগরিকরাও। তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে ব্যবসা বন্ধের আর্জি ট্রেডারদেরও। প্রসঙ্গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রত্যাঘাতের হুঁশিয়ারি যখন দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর পাকিস্তানের মাটিতে তুরস্কর সন্দেহজনক তৎপরতা সামনে আসে। একটি গোটা নেভাল শিপ চলে এসেছিল ওমান থেকে, নাকি তারা তুরস্কে ফেরার সময় হঠাৎ করে হ্যালো হাই টাটা বলার জন্য পাকিস্তানে দাঁড়িয়েছিলেন করাচি বন্দরে। পরে জানা গিয়েছিল যে ড্রোনগুলো ভারতের দিকে পাঠানো হয়েছিল পাকিস্তানের তরফ থেকে, দে ওয়ার মেড ইন টার্কি। তাহলে কি টার্কি এই সমস্ত ড্রোন দিয়ে গিয়েছিল পাকিস্তানকে? পাকিস্তানের 6টি হারকিউলিস বিমান করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজের উপস্থিতি নজরে আনেনি কারোর। এরপর সেনার তরফেও জানা যায় ভারতের মাটিতে যে পাক আছড়ে পড়েছিল, যে পাক ড্রোন আছড়ে পড়েছিল, তার বেশিরভাগ ছিল তুরস্কের। এই ডামাডোলের মধ্যেই প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর রিপোর্ট, যেখানে দাবি করা হচ্ছে তুরস্ক কেবল 3.5 সিটেরও বেশি ড্রোন দিয়ে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেনি, বরং নিজের দেশ থেকে সেনা ও অপারেটরও পাঠিয়েছিল। তুরস্কের সেনা আধিকারিকদের উপস্থিতিতে 7 ও 8ই মে রাতে ড্রোন হামলা চলে ভারতে। কিভাবে ড্রোন পরিচালনা করতে হবে তার প্রশিক্ষণ দেয় তুরস্কের সেনা। দিস ইজ আ ব্রিচ অফ ট্রাস্ট। Ladies and gentlemen, if Turkey decides to go to war against India by joining with Pakistan, let us make it very clear that India is going to leave no stones unturned to finish off Turkey, just the way we finished off Pakistan. এতদিন জানতাম শুধু ড্রোন এসেছিল, এবার জানলাম সেনা এসছে, অপারেটর এসছে, তারা প্রশিক্ষণ চালিয়েছে। টার্কি এই মুহূর্তে প্রমাণ করে দিল তারা ভারতবর্ষের শত্রু দেশ। দে হ্যাজ বিকাম আওয়ার এনিমি। এরই মাঝখানে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, 3 দিনের চীনের সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার তিনি যাচ্ছেন। সোমবারই রওনা দেওয়ার কথা তার, গন্তব্য বেইজিং। সেখানে চীনের বিদেশমন্ত্রী মিয়াং ইর সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন ইশাক দার। বৈঠকের তৃতীয় পক্ষ হিসেবে থাকবে আফগানিস্তান। মঙ্গলবারের বৈঠকে দার এবং ওয়াং এর সঙ্গে থাকার কথা আফগান বিদেশমন্ত্রী আমির খান মুস্তাকিরও। এবার সমস্যা হলো, চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক আছে মোটামুটি, পাকিস্তানের সঙ্গে একেবারে খারাপ।
আমাদের পশ্চিম সীমান্তে যখন সবকিছু ধীরে ধীরে নর্মাল হচ্ছে, পাকিস্তান বুঝতে পারছে এদিক দিয়ে ঢোকা যাবে না, তখন চীন কি এবার পাকিস্তানের সঙ্গে এলাই হয়ে পূব দিকে ইস্টার্ন ফ্রন্টে বাড়বাড়ন্ত করবে? গত কয়েকদিন ধরে রিপোর্টস আসছে চিকেন নেক থেকে শুরু করে অরুণাচলের, চাইনার সঙ্গেও আমাদের টেরিটোরিয়াল ডিসপিউটস রয়েছে, আকসাই চীন। এই সমস্ত কিছুর মধ্যে দুই শত্রুর কাছাকাছি চলে আসাটা ভারতের জন্য ঠিক নয়। তাই যখন বিদেশমন্ত্রী পাকিস্তানের চীন সফরে যাচ্ছে, তখন আপনাদের জানিয়ে রাখি ভারতও বিভিন্ন দেশে তাদের ডেলিগেশনস পাঠাচ্ছে। যে ডেলিগেশন বিভিন্ন জায়গায় গিয়ে ভারতের স্ট্যান্ড পয়েন্ট বিভিন্ন দেশে কূটনৈতিকভাবে জানিয়ে আসবে। সেখানে সমস্ত পার্টির রিপ্রেজেন্টেশন রয়েছে। শশী থারুর রয়েছেন কংগ্রেসের, কানিমোজি রয়েছেন ডিএমকের, সবাই রয়েছেন, তৃণমূল কংগ্রেসের কেউ নেই। শত্রুর মোকাবিলায় কেন্দ্রকে সমর্থন করেছি, কিন্তু পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় দলের সদস্য তারা বেছে নিতে পারে না। প্রসঙ্গত, কেন্দ্রীয় দলে তৃণমূলের তরফে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম দিয়েছিল কেন্দ্র। এই মর্মে ইউসুফকে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, কিন্তু পরের দিনই তৃণমূলের তরফে ইউসুফের ওই প্রতিনিধি দলের সঙ্গে সফরের বিষয়টি নাকচ করে দেওয়া হয়। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, পার্টিকে তো জানাতে হবে, অর্থাৎ দেশের আগে পার্টি বড়। তাই কি সন্ত্রাসবাদ ইস্যুতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে তৃণমূল, কিন্তু বিদেশ প্রতিনিধি দলে কোন দলের কে থাকবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র দলের। কেন্দ্র ঠিক করে দিতে পারে না কোন দলের কে প্রতিনিধি থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব। Let us very clear that nowadays the system is they don't inform the mother party. They only inform the parliamentary party. But parliamentary party only works for the parliamentary session. But they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favor of the country. I told you earlier also, in external affairs issue, we always used to support the central government policy. If anything is special, then we will think of, but not now. At present, we are supporting the central government views and action. They cannot. मेरा पार्टी से कौन जाएगा, ये डिसीजन पार्टी का है। आज मैं दिल्ली जा रहा हूँ, एक्सटर्नल अफेयर्स का स्टैंडिंग कमेटी का मीटिंग है। मुझे उस कमेटी में नॉमिनेट किया पार्टी ने। सेंटर और द यूनियन गवर्नमेंट कैन नॉट डिसाइड यूनिलैटरली who will represent from which party, safeguarding the sovereignty of the nation, and number 3, to protect the national interest of the country. We as a party, Trinamool Congress, will stand with the center shoulder to shoulder. लेकिन एक चीज आपको ध्यान रखना पड़ेगा कि अगर कोई डेलीगेशन जा रहा है, हमें कोई दिक्कत नहीं है, डेलीगेशन जाना चाहिए, जाए। जिस तरीके से टेररिज्म को बढ़ावा देके इंडिया का पीस को डिसरप्ट करने का प्रयास पाकिस्तान की तरफ से हो रहा है, उसका हम कड़ी निंदा करते हैं। उसको ग्लोबल स्टेज में रखना भी चाहिए। অর্থাৎ সহজ কথা, পার্টির কথা পার্টি নেবে, দেশের কথা দেশের প্রধানমন্ত্রী বলবে। আমাদের প্রশ্ন, পার্টিটা কি দেশের বাইরে নাকি? এই নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন দেখুন। দেখুন, সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় এই ধরনের ইন্টারন্যাশনাল জায়গায়, অর্থাৎ যেখানে বিদেশে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে কেউ যাবে, সেক্ষেত্রে আমার মনে হয় দলের ঊর্ধ্বে সবাইকে ভাবা উচিত। এটা একটি সরকারি টিম, এবং এই সরকারি টিমে কারা কারা যাবে তার ঠিক করার এখতিয়ার সরকারের থাকে। এটা কোনো রাজনৈতিক টিম নয়। যদি রাজনৈতিক টিম হতো যে সব দল মিলে ঠিক করা হচ্ছে একটা দল যাবে, তাহলে পরে অবশ্যই বিভিন্ন দলের কাছ থেকে চাওয়া হয়। কিন্তু যেক্ষেত্রে একটি সরকারি টিম সরকারের প্রতিনিধিত্ব করতে সর্বদল থেকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের হাতে সেই অধিকারটা থাকা উচিত। অটল বিহারী বাজপেয়ীকে যখন পাঠানো হয়েছিল ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে,
তখন অটলজির নাম তৎকালীন প্রধানমন্ত্রী নিজে সিলেক্ট করেছিলেন, বিজেপির সাথে আলোচনা করে ঠিক করেন। শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু মঞ্চ ছাড়েননি। কেন্দ্রের সর্বদলীয় বিশেষ প্রতিনিধি দল নিয়ে তৃণমূলের কটাক্ষর জবাব দিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কি বলছেন শুনবো। তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বহরমপুরে। উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে জেতেননি, সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। এবং ওদের ঘরের ছেলে অধীর চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি, যেহেতু ওর নামটা অধীর চৌধুরী। ওর নামটা যদি অধীর চৌধুরী না হয়ে ওদের কমিউনিটির কোনো নাম হতো, তাহলে ওরা অধীর চৌধুরীকেই ভোট দিত। আমি ওখানে তৃণমূলের ভোট করেছি 2019 সালে। একটাতে আবু তাহের, একটা খলিলুর রহমান জিতেছিল। প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল। আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে 78,000 ভোটে অধীর চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে। আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট দিতেন জিতত। অতএব মাইন্ডসেটটা, আমরা সাম্প্রদায়িকতা করি না। আমরা এবার আসি বাংলার কিছু খবরে। টিটাগড়ের নাম শুনেছেন, আলবৎ শুনেছেন। ব্যারাকপুরের নাম শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। দাদা বৌদির বিরিয়ানির জন্য তো বিখ্যাত ব্যারাকপুর, কিন্তু আরো একটা জিনিসের জন্য এই গোটা ব্যারাকপুর অঞ্চলটা বিখ্যাত জানেন, সেটা হলো সন্ত্রাস। সেটা হলো, মানে সন্ত্রাস বলতে আমি বলছি ভায়োলেন্স। সেটা হলো ইলিগাল আর্মস, বোমাবাজি, অর্জুন সিং সোমনাথ শ্যামের সমস্যা, এবং পার্থ ভৌমিক, যিনি বড় বড় কথা বলে ভোটে জিতে এসেছিলেন যে ভোটে জিতে গেলে আমি ব্যারাকপুরকে একেবারে ঠান্ডা করে দেবো, এখানে কোনো দুষ্কৃতি থাকবে না, এখানে শার্পশুটার থাকবে না। সেই পার্থ ভৌমিকের ফেইলিয়ার। 1 বছর হয়ে গেছে, 1 বছরের উপর হতে চলল। আপনি সাংসদ হয়েছেন, 1 বছরে কি করলেন স্যার? 7 সকালে আজ টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনের চিলেকোঠায় বিস্ফোরণ। 6:30 সকালবেলা প্রবল বিস্ফোরণে গোটা এলাকাটা কেঁপে উঠল। আবাসনটির 5 তলা ছাদের উপর বেশ কয়েকটি ঘর, তার একটি ঘরে হঠাৎই বুম বিস্ফোরণ। সেই ঘরটি ফাঁকাই থাকত। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা। টিটাগড় থানার নাকের ডগায় কি করে এমন বিস্ফোরণ? চারদিকে এই নিয়ে প্রশ্ন। এদিকে আবাসনটির প্রমোটার অনিল কুমার গুপ্তা তিনি বলছেন, যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মন্ডল ভোটের সময় ভাড়া নিয়েছিলেন। ভোট শেষ হওয়ার পরও তিনি আর ঘরের চাবি ফেরত দেননি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন। লেটেস্ট আপডেটটা দিয়ে রাখি, 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই 3 জনের মধ্যে এই কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিনও রয়েছে। তদন্তের দাবি জানিয়েছেন সেই প্রমোটার। এই বিস্ফোরণের ঘটনায় মোটামুটি টিটাগড় এখন আতঙ্কে রয়েছে। 4 নম্বর ওয়ার্ড, যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেখানে দেওয়াল ভেঙে পাশের বস্তিতে পড়ে সেখানে 5টি ঘর ক্ষতিগ্রস্ত। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন তাদের বক্তব্য। যে বিজেপি করে তার চাকরি খেয়ে নিচ্ছে, এরা চাকরি করতে দিচ্ছে না, অটো টোটো চালাতে দিচ্ছে না। আর আপনি ভাবছেন কি, বলছেন কি ও বিজেপি করে? ওর জোর করে ওই ফ্ল্যাটটা দখল করে রেখেছিল, ও তো বলেছে আরমান, জোর করে। ও যে প্রমোটার আছে তো বলছে কি জোর করে রেখেছিল, না পয়সা দিয়েছে না ভাড়া দেয়, জোর করে রেখেছিল। কাউন্সিলর জবরদস্তি জোর করে রেখেছিল। আরে ওই দেখুন, ও ছিচকে ক্রিমিনাল, কিন্তু এইটাকে আপনি ছোট ভাববেন না। এরা স্লিপার সেল হয়ে কাজ করছে। এই যে কিছু মুসলমানরা যারা আছে, যারা এই ক্যান্টনমেন্ট এরিয়া আশেপাশে থাকে, এরা সব আনসারুল বাংলা স্লিপার সেল হিসাবে কাজ করছে। এই তদন্ত যখন ডিফেন্সে যে ইন্টেলিজেন্স যখন ইনকোয়ারি করবে তখন দেখবেন। এখন পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এই বম রেখেছিল, অমুক বাথরুমে বম ছিল। আরে বাথরুমে বম ছিল, যার বাড়ি আছে তাকে এখনো অ্যারেস্ট করেনি, গল্প শোনাচ্ছে পুলিশ। যে অপরাধ করবে সে যেই হোক, পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে, নিশ্চিত থাকতে পারবে। মমতা ব্যানার্জির আমলে কোনো ক্রাইমকে আমরা সমর্থন করছি না, করব না। কোনো আতঙ্কে থাকার কারণ নেই। আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী তিনি এর মধ্যেই সবার সাথে কথা বলেছেন। এইটুকু নিশ্চিত থাকুন, যে ক্রাইম করবে তার জায়গা জেলে।
বিস্ফোরক কথা বলছেন অর্জুন সিং, বলছেন আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেলরা রয়েছে ক্যান্টনমেন্ট এরিয়া এবং তার আশেপাশে, অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলে। ব্যারাকপুর শিল্পাঞ্চল, জুটের শিল্প ছিল, আরো একাধিক শিল্প ছিল, এখনো ব্যারাকপুর শিল্পাঞ্চল। এখন বোমের শিল্প হয়, বারুদের শিল্প হয়, গুন্ডা মস্তান এদের শিল্প হয়। শিল্পাঞ্চল ঠিক, আমিও মানছি ব্যারাকপুর শিল্পাঞ্চল। সেই শিল্পাঞ্চলে এই মুহূর্তে শিল্পটা বদলে গেছে। আগে যে শিল্পাঞ্চলে শিল্প হতো একেবারে, আমরা যাকে বলি জুট, লেদার, গুডস, প্রোডাক্টস, তার এই মুহূর্তে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শিল্প হয় বোম, দাঙ্গা, ছিনতাই, গুলি, শার্প শুটার তাদের। কি অদ্ভুত ভাবুন। যাক, ভোট তো আসছে, তাই ভোট আসলে বাংলায় হিংসাটাও বাড়ে, বাড়ছেও, অশান্তিও বাড়ে, বাড়ছেও। এরই মাঝখানে 3 দিনের উত্তরবঙ্গ সফরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ ভোট বড় বালাই। আর 2026-এ উত্তরে হাওয়াটা তো দলের দিকে টানতেই হবে, কারণ উত্তরবঙ্গের ভোট বড় ক্রুশিয়াল। জন বার্লাকে তো দলে নিলেন ওখান থেকে ভাঙিয়ে এনে, কিন্তু তাতেও কি তৃণমূল কংগ্রেসের ডাল গলবে, ভাত হবে? শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার দেখুন, শিল্পপতিদের নিয়ে আবার বৈঠক। শিল্পপতিরা বৈঠকে আসেন, সমস্যা কি জানেন তো, বাংলায় আর শিল্পটা আছে না। কত শিল্পপতি কতবার এলেন গেলেন, বৈঠক করলেন, তাজবেঙ্গলের খাবার খেলেন, দার্জিলিং এর ফার্স্ট ক্লাস চা খেলেন, শিল্পটা আর দিলেন না। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বললেন? উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন বণিক সভার সঙ্গে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল বিজনেস মিট 2025 থেকে পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা। হচ্ছে বিজনেস মিট, বগা খাচ্ছে পুলিশ। পুলিশের টাকা তোলার বিষয়টি উঠে আসে তার কথায়। এদিনের সভায় একাধিক শিল্পপতি তাদের ব্যবসা ও তাদের বৃদ্ধির প্রয়াস পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। কার কোথায় কোন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে সেই বিষয়টিও মুখ্যমন্ত্রীকে জানান। বৈঠক থেকে সেই সমস্ত সমস্যার অধিকাংশেরই সমাধান বাতলে দেন মুখ্যমন্ত্রী। মদন চাণক্য মুখ্যমন্ত্রী বলেন, টোল ট্যাক্স, জিএসটি পুরোটাই কেন্দ্রীয় সরকারের। এখন তো একটাই ট্যাক্স, আগে রাজ্য নিত। রাজ্যের হলে আমি এখনই বলে দিতাম আমি নেব না। নেবেন না? আমি আগেরটায় যাওয়ার আগে জাস্ট একটা জিনিস জানতে চাই, দিদি, যদি আপনার রাজ্য ট্যাক্স না নেয়, আপনার রাজ্য কামাবে কিসে? বড় বড় কথা বলে দেন যে আমার হলে আমি ট্যাক্স নিতাম না, আপনি নিতেন না, আপনার কোষাগারটা ভরত কিভাবে? আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার একটা অনুরোধ করে দেখতে পারি, কেন ছোট ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না? কিছুটা থামার পর তিনি বলেন, তবে পুলিশ যাতে কোনো ট্যাক্স না নেয় সেটাও দেখার দায়িত্ব পুলিশের। আচ্ছা, পুলিশ কোন ট্যাক্স নেয় আমি তো জানি না, আমি তো কোনোদিন শুনিনি পুলিশ ট্যাক্স নেয়, আমরা কেউ শুনিনি। পুলিশ তোলাবাজি করে এটা শুনেছি, দেখেছি নিজের চোখে, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে টাকা তুলতে। সেটা কি ট্যাক্স বলে? টি ট্যুরিজম নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী, শোনাবো। अभी टी टूरिज्म बना दिया, आपको चाय बागान का कोई मजदूर को हम खतरा नहीं डालेंगे। हम चाय बागान को मजदूर को फुल प्रोटेक्शन देके, जो जमीन में चाय नहीं चाष होता है ऐसे पड़ा है, अगर उधर में होटल हो, कोई कमर्शियल बिजनेस हो, तो नौकरी किसको मिलेगा? वही चाय बागान का अंदर में जो है लोकल जो है उसको मिलेगा, नौकरी भी मिलेगा और इंडस्ट्री भी फ्लरिश कर देगा, वो भी अच्छा से अच्छा हो जाएगा। तो इसी के लिए हमारा प्लान था, लेकिन प्लान कामयाबी हुआ। कोई लोग है इसका खिलाफ में बस रास्ता में बैठ जाओ और जाके चकाड़ो को और कह दो ए क्यों नहीं हुआ, वो क्यों नहीं हुआ। हम पूछते तुम क्यों क्या नहीं क्या किया, तुम लोगों ने इतना साल क्या किया, कब ने क्या किया? আর এরপর শুভেন্দু অধিকারী কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে, তার উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে? ওয়েল হিয়ার, টেক এ লুক। পাহাড়ে আমাদের
নেপালি গোর্খারা বলেন বোনরা দিদিরা ঘুমনে আনছু, তো বেড়াতে আসছে। বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, মনোরম পরিবেশ। শিল্প কি হবে না? আসছেন রানীমা, শিল্প হবে না? টাইগার হিলে একটা বাড়ি, এখানে উত্তরকন্যায় একটা বাড়ি, সেবকে একটা বাড়ি, দাদা টিটাগড়ে অজন্যবায় একটা বাড়ি, চালসাতে একটা বাড়ি, চারিদিকে বাড়ি আর বাড়ি। অর্থাৎ এই মুহূর্তে দেখুন গুপ্তচরদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। 11 জন গুপ্তচর মোট 3টি রাজ্য থেকে গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে একজন আবার নাকি প্রখ্যাত বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েশনের নামে গুপ্তচর বৃত্তি। হায়দ্রাবাদ থেকে আইসিস মডিউলের জঙ্গিরা ধরা পড়ছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক ধরা পড়ছে। নাশকতার ছক যে চলছিল সেটাও জানা যাচ্ছে। এখানেই যদি শেষ হতো তাহলে নাই বুঝতাম, এখানেই শেষ হয়নি, আরো রয়েছে। যেমন ধরুন উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাগুলো একেবারে পলিটিক্যাল। সেই সমস্যাগুলো বন্ধ করার জন্য কে কি করছে এখনো তার কোনো সদিচ্ছা কিংবা সৎ উত্তর আমরা পাইনি। আজ এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।